প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আমি আজ তোমাদের মাঝে এসেছি হিসাব কি ও এর শ্রেণী বিভাগ নিয়ে। আশা করি তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র রয়েছে, আমার এই আলোচনা থেকে তোমাদের হিসাব নিকাশ করতে অনেক সুবিধা হবে এবং অঙ্কগুলো সহজেই তোমরা বুঝতে পারবে। এই প্রত্যাশা রেখেই আমি আজকের আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই হিসাবকে তোমাদের সামনে উপস্থাপন করব। হিসাবকে মূলত ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস। আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র রয়েছে, যখন আমরা কোনো লেনদেন হতে জাবেদা করি, সেই লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করি, একটি ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। এই ডেবিট পক্ষের শেষেও আমরা হিসাব শব্দ লিখি, ক্রেডিট পক্ষের শেষেও আমরা হিসাব শব্দ লিখি। যেমন ধরো, পণ্য ক্রয় করা হলো, আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট, আবার নগদান হিসাব ক্রেডিট। এরপরে আবার ধরো যে ভাড়া প্রদান করা হলো ৫০০০ টাকা, আমরা লিখি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে প্রতিটি জাবেদা করার সময় যে পক্ষ দুটি বের হয়, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষের শেষে আমরা হিসাব শব্দ লিখি। আসলে এই হিসাব শব্দ দিয়ে কি বোঝায় সেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে। আমি আলোচনার মাধ্যমে সেটাই পরিষ্কার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যখন কোনো লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করছি এবং দুটি পক্ষকে আলাদা আলাদাভাবে নামে ডাকছি, এই নামকে মূলত বলা হবে হিসাব। এই হিসাব বিজ্ঞানে কিছু ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হিসাব এক প্রক্রিয়া থেকে আরেক প্রক্রিয়ায় গিয়ে শেষ হয়। তো আমাদের মূলত একটি হিসাব বিজ্ঞানের একটি টার্ম রয়েছে খতিয়ান বা লেজার। এই খতিয়ান করার সময় মূলত সমজাতীয় একটি নির্দিষ্ট সময়ের ভিতরে যখন একই বিষয় বারবার তোমার সামনে চলে আসে, একটি সময় শেষে যখন ওই এক জাতীয় হিসাবকে একটি নির্দিষ্ট শিরোনামের ভিতরে নিয়ে এসে একটি নির্দিষ্ট অর্থের পরিমাপে নিয়ে এসে তাকে হিসাবের জন্য উপযুক্ত করা হয়, তখন ওই তথ্যকে বলা হয় আসলে হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন ধরো পণ্য ক্রয় করা হলো, এইরকম ভাবে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে অসংখ্যবার পণ্য ক্রয় করা হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে। এই অসংখ্যবার ক্রয়কৃত মানে তথ্যকে যখন একটি তথ্যে নিয়ে আসা হয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় খতিয়ান, আর এর নাম দেওয়া হয় হচ্ছে হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি হিসাব কি আমার এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো। তবে হিসাবের শ্রেণী রয়েছে, আমরা দুইভাবে এটাকে বিভক্ত করতে পারি, একটি আধুনিক পদ্ধতিতে, একটি সনাতন পদ্ধতিতে। আজকে মূলত আমি তোমাদের সামনে আধুনিক পদ্ধতিতে হিসাবটা কয় শ্রেণীর সেইটা নিয়ে আলোচনা করব। আমরা যেই পদ্ধতিটাই উপস্থাপন করি না কেন, দুই পদ্ধতিতেই মোটামুটি একই ধরনের হিসাব রয়েছে, তবে কিছু প্রক্রিয়াগত কারণে এর কিছু পার্থক্য রয়েছে। আমি আজকে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী কয় প্রকার এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনা সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক পদ্ধতিতে হিসাব আমি বোর্ডে উপস্থাপন করেছি। দেখো, আধুনিক পদ্ধতিতে হিসাব ৬ শ্রেণীর হয়ে থাকে, ৬ ধরনের হিসাব আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আয় জাতীয় হিসাব, ইংরেজিতে যাকে বলা হয় ইনকাম বা রেভিনিউ। একটা দায় জাতীয় হিসাব, একে ইংরেজিতে বলা হয় লায়াবিলিটি। মালিকানা সত্ত্ব, একে ইংরেজিতে বলা হয় অনার্স ইকুইটি বা ক্যাপিটাল। এরপরে ব্যয় জাতীয় হিসাব, একে ইংরেজিতে বলা হয় এক্সপেন্ডিচার। এরপরে সম্পদ জাতীয় হিসাব, একে ইংরেজিতে বলা হয় অ্যাসেটস। এরপরে রয়েছে উত্তোলন জাতীয় হিসাব, একে বলা হয় ইংরেজিতে ড্রয়িং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই হিসাবগুলোকে একটি একটি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। দেখো, আয় জাতীয় হিসাবকে আমরা প্রথমে সংজ্ঞায়িত করি। সেটা হচ্ছে যে লেনদেন ডেবিট ক্রেডিট করার পরে যেই হিসাবগুলো দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আয় বোঝাবে, সেই হিসাবগুলোকে বলা হবে আয় জাতীয় হিসাব। আমি আবার বলি, লেনদেন সংগঠিত হওয়ার পরে এর জাবেদা করে যেই পক্ষ দিয়ে ওই প্রতিষ্ঠানের আয় বোঝাবে, সেটাকে বলা হবে আয় জাতীয় হিসাব বা ইনকাম বা রেভিনিউ। যেমন ধরো যে পণ্য বিক্রি করা হলো, আমরা জাবেদা লিখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে বিক্রয়টা আর নগদানটা যদি সামনে নিয়ে আসি, তাহলে বিক্রয়ের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু আয় বোঝাবে, অর্থাৎ আয় হবে। এরপরে ধরো ভাড়া প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এই ভাড়ার শব্দটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বোঝাবে, এই জন্য এটাকে আয় জাতীয় হিসাব বলা হবে। এরপরে
এভাবে তুমি যদি যত ধরনের বিভিন্ন আয় যার মাধ্যমে আয় হয় সেই হিসাবগুলোকে তুমি আয় জাতীয় হিসাব বলে সংজ্ঞায়িত করতে পারো। এরপরে রয়েছে দায় জাতীয় হিসাব। এই দায় জাতীয় হিসাব বলতে বোঝায় যেই ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অন্য ব্যক্তিরা টাকা পয়সা পাবে সেই হিসাবকে বলা হবে দায় জাতীয় হিসাব। ইংরেজিতে এটাকে লায়াবিলিটি বলা হয়। দায় জাতীয় হিসাব উদাহরণ দিতে গিয়ে বলা যাবে যে ধরো পণ্য বাকিতে ক্রয় করা হলো 50,000 টাকা, আমরা জাবেদা লিখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে দুটি হিসাবের মধ্যে আমাদের দায় বা প্রদেয় হিসাবের মাধ্যমে বোঝায় যে অন্য কেউ এই প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে, এই জন্য এটাকে দায় জাতীয় হিসাব বলা হয়। এই দায় জাতীয় হিসাব দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী দায় বা ফিক্সড লায়াবিলিটি, আরেকটি হচ্ছে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় কারেন্ট লায়াবিলিটি। দীর্ঘমেয়াদী দায়টা বলতে আমরা বুঝবো যেই দায় মূলত 1 বছর কমপক্ষে 1 বছর পরে পরিশোধ করতে হবে, এই ধরনের দায়কে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। যেমন ধরো যে ব্যাংক হতে লোন নেওয়া থাকলে দীর্ঘমেয়াদী সেটাকে বোঝাবে, কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে 1 বছরের বেশি সময়ের জন্য যেই দায়টা সৃষ্টি হবে সেটা হবে। এরপরে তোমার চলতি দায় বলতে 1 বছরের কম সময়ের জন্য যেই দায়টা তোমাকে পরিশোধ করতে হবে 1 বছরের কম সময়ের ভিতরে, সেই দায়কে বলা হবে চলতি দায়। যেমন ধরো যে প্রাপ্য প্রদেয় হিসাব, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করেছিলাম, এই পণ্যটি প্রদেয় যে টাকার পরিমাণ সেটাকে বলা হবে স্বল্পমেয়াদী দায়। এরপরে তোমার ঋণের সুদ একটি স্বল্পমেয়াদী দায় হতে পারে। এভাবে আমরা স্বল্পমেয়াদী দায় বুঝতে পারি। এরপরে রয়েছে আরেকটি শ্রেণী, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি, এর আরেকটি নাম রয়েছে ক্যাপিটাল। এই মালিকানা সত্ত্ব বলতে বোঝায় যে এই ব্যবসা প্রতিষ্ঠানে তার মালিক যত টাকা বিনিয়োগ করে সেই টাকা প্লাস হলো একটি নির্দিষ্ট সময় পরে ব্যবসা প্রতিষ্ঠানে যদি প্রফিট আসে সেই প্রফিট যোগ করলে অথবা লস হলে লস বিয়োগ করলে যে টাকা অবশিষ্ট থাকে সেইটাকে বলা হবে মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে দেখো ব্যয়। ব্যয় মানে হচ্ছে যেই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট করার পরে যেই পক্ষর দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বোঝাবে, যেমন পণ্য ক্রয় করা হলো, এখানে আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করি। এই যে এই নগদান হিসাব ক্রেডিট করছি আর ক্রয় হিসাবকে ডেবিট করছি, এই ক্রয় হিসাবের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের খরচ বোঝায়, এই জন্য এই হিসাবকে বলবো আমরা ব্যয় জাতীয় হিসাব বা এক্সপেন্ডিচার। এরপরে রয়েছে দেখো সম্পদ। এই সম্পদ বলতে আমরা বুঝি যে যেই বিষয় থেকে দীর্ঘ সময় ধরে সুযোগ সুবিধা পাওয়া যায় ব্যবসায়, সেই হিসাবকে বলা হয় সম্পদ। এই সম্পদকে ইংরেজিতে বলা হয় অ্যাসেট। এই সম্পদ দুই ধরনের হয়ে থাকে, একটা দীর্ঘমেয়াদী সম্পদ ফিক্সড অ্যাসেট, এরপরে আরেকটি রয়েছে স্বল্পমেয়াদী সম্পদ বা চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট। দীর্ঘমেয়াদী সম্পদ হলো যে সম্পদটি কমপক্ষে 1 বছর স্থায়ীভাবে অবস্থান করে এই ব্যবসা প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা দেবে সেটাকে বলা হবে দীর্ঘমেয়াদী সম্পদ। আর যেই সম্পদটি 1 বছরের কম সময় ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা দেবে সেটাকে বলা হয় চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এরপরে রয়েছে দেখো ড্রয়িং বা উত্তোলন। উত্তোলন বলতে বোঝায় মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যায় তখন এই জাবেদা করি ড্রয়িং হিসাব ডেবিট বা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে উত্তোলন অর্থাৎ মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যাবে কিংবা পণ্য নিয়ে যাবে বা মালিকের ব্যক্তিগত কোনো প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে খরচ হবে তখন সকল ক্ষেত্রেই উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা তুললে নগদান ক্রেডিট, ব্যাংক হতে তুললে ব্যাংক ক্রেডিট, আর পণ্য দ্রব্য তুললে ক্রয় ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয়। তো এখানে এই উত্তোলন মানে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা যেমন দেয় আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যায়, এই প্রক্রিয়াকে বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই আজকের আলোচনা থেকে তোমরা হিসাবের বিভিন্ন শ্রেণী এই শ্রেণীগুলো বুঝতে পেরেছো, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই 5-6টি বিষয় তোমার যদি বুঝতে না পারো তাহলে তুমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করা তোমার পক্ষে সম্ভব হবে না। আমার এই আলোচনা থেকে আশা করি সেই বিষয়টি তোমরা বুঝতে সহযোগিতা পাবে, প্রত্যাশা রেখে আমি আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।